আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। লাস্ট উইকে আমরা দেখেছি বাংলাদেশে একটি এ আফ্রিকান এয়ারলাইন্স, আফ্রিকান ন্যাশনাল ক্যারিয়ার এয়ারলাইন্স, ইথিওপিয়ান এয়ারলাইন্স বাংলাদেশে তাদের প্যাসেঞ্জার ফ্লাইট চালু করেছে। তো এটি নিয়ে আসলে আমরা অনেকে অনেক নিউজ দেখেছি এবং আ ১ম যে ফ্লাইটটি তারা শুরু করে ৩ই নভেম্বর বা ৩রা নভেম্বর ২০২৪ সালে মানে গত সপ্তাহে, এবং সেই প্লেনটি একটি বোয়িং 787-900 বিমান ছিল এবং যেটি করে তারা প্যাসেঞ্জার নিয়ে কিন্তু বাংলাদেশে সকাল ৮টার দিকে পৌঁছায় এবং ১ ঘন্টা লেওভার করে পরবর্তীতে কিন্তু আবার যাত্রী নিয়ে ৯টা ৪৫ এর দিকে আবার ফিরে যায়। তো আ এই পুরো ফ্লাইটের মধ্য দিয়ে আফ্রিকা এবং বাংলাদেশের মধ্যে সরাসরি যোগাযোগের সৃষ্টি হয়। তো এখানে অনেক যেহেতু নিউজ হয়েছে, তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আসলে ইথিওপিয়ান এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট শুরু করলে আসলে আমাদের লাভ কি? তো এই পুরো বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিও সাজিয়েছি। সুতরাং যারা নতুন চ্যানেল জয়েন করেছেন তারা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি আমার চ্যানেলে আছেন তারাও একটি লাইক বাটনে দিয়ে দিন এবং কে কোথা থেকে দেখছেন সেটাও বর্ণনা করতে পারেন। তো প্রথমে আগে আমি ইথিওপিয়ান এয়ারলাইন্স সম্পর্কে একটা আইডিয়া দেই আপনাদেরকে। ইথিওপিয়ান এয়ারলাইন্স অবশ্যই ইথিয়ান সরকারি একটি এয়ারলাইন্স বা গভর্নমেন্টের পুরো 100% শেয়ারই আসলে সরকার ওন করে। তো তাদের এই এয়ারলাইন্সটা কিন্তু অনেক বছরের পুরনো একটি এয়ারলাইন্স, প্রায় ৭৮ থেকে ৮০ বছরের পুরনো। মানে ১৯৪৫ সালে আসলে এই এয়ারলাইন্সটি ফাউন্ডেড করা হয় অ্যাডিস অ্যাবাবায়। এই এয়ারলাইন্সটিতে তাদের প্রায় ১৪৭টার উপরে কিন্তু এয়ারক্রাফট আছে। এর ভিতরে তাদের কাছে বোয়িং 737 আছে, বোয়িং 787 আছে, বোয়িং 777 আছে। এছাড়া এয়ারবাসের ক্ষেত্রে এয়ারবাস A350 XWB, যেই খুবই লেটেস্ট একটি বিমান, যেটি নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি। এটিও কিন্তু তাদের কাছে আছে। এছাড়া তাদের কাছে কিন্তু আরো অন্যান্য ডোমেস্টিক রুটেরও এয়ারক্রাফট আছে। টোটাল কিন্তু প্রায় ১৪৭টা এয়ারক্রাফটের বহরযুক্ত একটি এয়ারলাইন্স। আর এই এয়ারলাইন্সটি আফ্রিকা মহাদেশের ভিতরে সবচেয়ে বড় একটি এয়ারলাইন্স, এবং এই এয়ারলাইন্সটি আফ্রিকার সাথে মধ্যপ্রাচ্য বা এশিয়া এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রি কিন্তু কানেক্টেড করা। আজকের ভিডিওতে আসলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই ইথিওপিয়ান এয়ারলাইন্স বাংলাদেশে যদি ফ্লাইট চালু করে তো আসলে আমাদের কি লাভ এখানে। এখানে আসলে প্রথমে যেটা হয়েছে সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশের সাথে আমাদের কিন্তু ডিরেক্ট যোগাযোগের সৃষ্টি হয়েছে এবং আফ্রিকার সাথে আমাদের দূরত্বটা কমে এসেছে। ডিরেক্ট ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশের সাথে আফ্রিকান এই ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে আরও প্রায় ১৪০টা ডেস্টিনেশনে আমরা পৌঁছাতে পারবো। সেটার ভিতরে আছে ইউরোপের বিভিন্ন দেশ, এরপরে আছে নর্থ আমেরিকা, এছাড়া আরো অন্যান্য মহাদেশের সাথে কিন্তু আমরা এই আফ্রিকার মাধ্যমে কানেক্ট হতে পারবো। তো এই ফ্লাইটের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে আফ্রিকান মহাদেশে যে ট্যুরিজম, বিশেষ করে যারা ট্রাভেল পছন্দ করে তাদের জন্য কিন্তু একটি নতুন দ্বার উন্মোচন হয়েছে। সিমিলারলি আফ্রিকা থেকেও বাংলাদেশের দিকে যদি কোনো ট্যুরিজম বা কেউ ট্রাভেল করতে চায় সেটাও কিন্তু এখন অনেক সহজ হয়ে গিয়েছে। এর আগে যেটা দেখা যেত, বাংলাদেশ থেকে যদি কেউ আফ্রিকা যেতে চাইতো তখন কিন্তু তাকে দুবাই হয়ে বা তুর্কি হয়ে বা কাতার হয়ে পরবর্তীতে কিন্তু আফ্রিকা মহাদেশে যেতে হতো। তো যেই ক্ষেত্রে কস্ট অনেক বেড়ে যেত এবং টাইমও অনেক বেশি লাগতো, সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে কিন্তু আফ্রিকান মহাদেশে ট্যুরিজমটা খুবই কম হতো। সিমিলারলি আফ্রিকান থেকেও বাংলাদেশে কিন্তু ট্যুরিজমটা কম হতো। তার মানে ট্যুরিজম সেক্টরে একটা বুস্ট হবে এটির মাধ্যমে। এছাড়া বেশি লাভবান হবে ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে কিন্তু ইউরোপ মহাদেশে অনেক গার্মেন্টস অনেক কিছু কিন্তু এক্সচেঞ্জ হয় বা তারা এক্সপোর্ট করে এবং অনেক কিছু আমরা ইম্পোর্ট করি। কিন্তু আফ্রিকান মহাদেশগুলোর সাথে আমাদের এই বিজনেস বা ট্রেড কানেক্টিভিটি কিন্তু কম। তো এই ফ্লাইটের মাধ্যমে আমাদের আফ্রিকানে ইনভেস্টমেন্ট বাড়বে এবং আফ্রিকান কোম্পানিগুলো বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে আগ্রহী হবে, যেহেতু যাতায়াতের দূরত্ব কমে গেছে। তো যাতায়াত দূরত্ব কমে যাওয়ার ফলে আমাদের যেই বিজনেস বা ট্রেডিং ডিপার্টমেন্ট আছে বা ট্রেডিং বিষয়পত্রগুলো আছে এগুলো কিন্তু বুস্ট হবে। এছাড়া আফ্রিকানদের সাথে আমাদের যে কালচারাল এক্সচেঞ্জ সেটিও কিন্তু হবে। বাংলাদেশের কালচার আমরা আফ্রিকাতে শো করতে পারবো, আফ্রিকান কালচারও বাংলাদেশে শো করতে পারবে। যেটা আমি বললাম, মানুষজন যাওয়া আসা করবে, আমরা কালচারাল এক্সচেঞ্জের মাধ্যমে যাব, যেটা আসলে আমাদেরকে আরো মোর ডাইভার্স হওয়ার জন্য সাহায্য করবে। তো আমার ঢাকার সাথে এই আডিস আবাবার ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে ডিরেক্ট ফ্লাইট হওয়ার কারণে তাদের কিন্তু রিজিওনাল হাব হওয়ার চান্স কিন্তু আছে বাংলাদেশ। এখানে অনেকে কোশ্চেন করবে যে এশিয়ান মহাদেশে বা এই সাউথ এশিয়ান বিভিন্ন কান্ট্রির সাথে, যেমন আমাদের পাশের দেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে কিন্তু ইথিওপিয়ান এয়ারলাইন্স অলরেডি তাদের কিন্তু ফ্লাইট পরিচালনা করছে।
যেমন ইন্ডিয়ার ভেতরে দিল্লি, বেঙ্গালুরু প্লাস হচ্ছে চেন্নাই, এরকম বড় বড় এয়ারপোর্ট গুলো কিন্তু তারা অলরেডি ইউজ করছে এবং যাত্রী পারাপার করছে বা প্যাসেঞ্জার অপারেশন করছে। সিমিলারলি পাকিস্তানেও কিন্তু তারা করছে। তো পরবর্তীতে আমাদের ঢাকার সাথে তারা ডিরেক্ট ফ্লাইট চালু করলো। এখন কোশ্চেন যেটা হচ্ছে, পাকিস্তান এবং ইন্ডিয়া রেখে বাংলাদেশে কে কেন আসলে এই ইথিওপিয়ান এয়ারলাইন্স রিজিওনাল হাব করতে পারে? তো এটির কিছু পসিবিলিটি আছে, কারণ বাংলাদেশে এখন আসলে ইনফ্রাস্ট্রাকচারগত যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু হচ্ছে, আমরা জানি যে আমাদের থার্ড টার্মিনাল কয়েকদিন পরেই চালু হবে বা কিছু মাস পরে চালু হবে। তো এই থার্ড টার্মিনালের মাধ্যমে কিন্তু এই বিদেশি এয়ারলাইন্স গুলোকে আমাদের ঢাকাতে এই এভিয়েশন হাব করার জন্য কিন্তু আকৃষ্ট করবে। তো সেক্ষেত্রে যেমন ইন্ডিয়া এবং পাকিস্তানে কিন্তু খুবই কম্পিটিশন, সেখানে হচ্ছে ইন্ডিয়ার বিভিন্ন এয়ারপোর্টে কিন্তু বড় বড় বিভিন্ন এয়ারলাইন্সের হাব রয়েছে। তো সেক্ষেত্রে তারা লেস কম্পিটিশনে বাংলাদেশে কিন্তু তারা হাব করতে পারবে এবং সেই এশিয়ান যে পুরো সাউথ এশিয়ান বা এশিয়ান মহাদেশগুলোতে, এছাড়া আমাদের এই পাশে যে দেশগুলো আছে ভিয়েতনাম থেকে শুরু করে থাইল্যান্ড, এদিকে যাওয়ার জন্য একটা লে ওভার কিন্তু তারা এখানে দিতে পারে বা হাব তৈরি করতে পারে। তো যেমন এশিয়ার অন্যান্য দেশ থেকে যাত্রী নিয়ে এসে ঢাকায় তারা হাব রাখবে, ঢাকা থেকে ডিরেক্ট ইথিওপিয়া নিয়ে আসবে, যেরকম আসলে দুবাইতে হয়। দুবাই যেরকম হাব আকারে ইউজ করা হয়, বিভিন্ন এয়ারলাইন্সের হাব আকারে ইউজ করে, বিভিন্ন এয়ারলাইন্স যাত্রী নিয়ে আগে দুবাইতে আসে, দুবাই থেকে লে হওয়ার পরে দুবাই থেকে পরে অন্য দেশে যায়। এরকম ভাবে কিন্তু বাংলাদেশেও ইথিওপিয়ান এয়ারলাইন্সের হাব হওয়ার চান্সেস, শুধু আসলে ইথিওপিয়ান এয়ারলাইন্স না, বাংলাদেশ গভর্নমেন্ট যদি এই সেক্টরে একটু নজর দেয়, এটা অন্যান্য ফরেন বড় বড় এয়ারলাইন্সেরও কিন্তু রিজিওনাল হাব হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এবং যদি এই রিজিওনাল হাব হয়ে যায় এবং আমরা সেই বেশি ফ্লিটের অ্যাকোমোডেশন থেকে শুরু করে সব ফ্যাসিলিটি যদি আমরা আমাদের এয়ারপোর্টে দিতে পারি, তখন কিন্তু আমাদের এই এভিয়েশন সেক্টরটা অনেক বেশি উন্নত হবে। এখন আমরা দেখব যে এর আগে, মানে আমাদের যদি ইথিওপিয়ান এয়ারলাইন্স ঢাকার সাথে ডিরেক্ট ফ্লাইট চালু না করতো, এর আগে একজন যাত্রী যদি আফ্রিকান মহাদেশে যেত, তাহলে তাকে কিভাবে যেতে হতো সেটা আমরা একটু দেখি। এর আগে আফ্রিকাতে কিন্তু আমরা দুবাই হয়ে বা কাতার হয়ে বা তুর্কি হয়ে কিন্তু আমরা যেতাম। সেখানে বাংলাদেশ থেকে দুবাইতে যাওয়ার জন্য 4-5 ঘন্টা ফ্লাইট টাইম যেত। দুবাইতে গিয়ে আবার 7-8 ঘন্টা লে ওভারের পরে আবার ওখান থেকে 5-6 ঘন্টার ফ্লাইট কিন্তু আফ্রিকা মহাদেশের বিভিন্ন এ, দেশগুলোতে আমরা যেতে পারতাম। তো এখানে দেখা যেত যে এক একটা ফ্লাইটের এক্সপেন্স যদি আমরা দেখি, প্রায় 1,20,30,000 টাকার মতো লাগতো এবং টাইমের ক্ষেত্রেও প্রায় 20 থেকে 22 ঘন্টার মতো সময় লেগে যেত। ওকে, তো আমরা ইথিওপিয়ান এয়ারলাইন্সের ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আমরা একটা ফ্লাইটের ফেয়ার দেখি যে আসলে কত টাকা খরচ পড়ে। তো আমরা এখান থেকে যাব হচ্ছে ঢাকা থেকে। আহ, তো ঢাকার আমি সিলেক্ট করলাম, এরপর যাব হচ্ছে আমরা আফ্রিকার দিস আবাবাইতে যাব। তো সেটা আমরা সিলেক্ট করলাম। তো এখানে আমরা একজন প্যাসেঞ্জারে যাব, আমাদের ওয়ান ওয়ে আমরা টিকিট দেখতেছি। ডিপার্চার টাইম আমরা ডিসেম্বরের 10 তারিখ দিলাম। তো ডিসেম্বরের 10 তারিখ, আচ্ছা। তো সব কিছু ঠিক থাকলে আমরা সার্চ করি যে আসলে ফ্লাইটের ভাড়া কত তাদের। আমরা এখানে আসলাম, আমরা এখানে যেমন 14 তারিখ দেখতেছি, 14 নভেম্বর, সেটাতে 622 ইউএসডি, 622 ইউএসডি। তো অ্যাভারেজে সবগুলো ফ্লাইটে বেশি সব দেখাচ্ছে আমরা যে 622 ইউএসডি। তো 622 ইউএসডি কত টাকা আসে সেটা আমরা দেখি। তো 622 ইউএসডিতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 74,000 টাকার মতো। তো যদি দেখি নন স্টপ মানে ডিরেক্ট ফ্লাইট, 7 ঘন্টা 45 মিনিট টাইম লাগবে। তো এই ফ্লাইটটি ছাড় হচ্ছে 9টা 40-এ, মানে সকালবেলা। তো আমরা এবার ওকে, তো আমরা এমিরেটসের ওয়েবসাইটে চলে আসলাম। আমরা সেম ঢাকা থেকে যাব হচ্ছে অ্যাডিস আবাবায়, মানে ইথিওপিয়ান যেই কান্ট্রি সেটাতে। তো তো এই যে আমরা যেটা দেখতে পেলাম এখানে দেখাচ্ছে কিন্তু 1,17,000 ইউএসডি, মানে 18,000-এর মতো প্রায়। এই যে আমরা ফ্লাইটগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তো একটা ফ্লাইট যদি আমরা দেখি, এই ফ্লাইটটাতে হচ্ছে 14 ঘন্টার একটা ফ্লাইট। এটাতে খরচ পড়বে কিন্তু আমাদের ইকোনমি ক্লাসে 1,17,000 টাকা। সেম ক্ষেত্রে এই পরেরটাতে যদি দেখি, এটাতেও 1,17,000 টাকা এবং এটার কিন্তু 20 ঘন্টা। তো আমরা যেটা বুঝতে পারলাম যে এই ঢাকা থেকে সে একটা কানেক্টিং ফ্লাইটে দুবাই যাবে, দুবাই থেকে পরে আবার ইথিওপিয়া যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তার সময়টা বেশি লাগতেছে, খরচটাও কিন্তু আমাদের বেশি, 1,17,000 টাকা। আর এখন কিন্তু যদি ডিরেক্ট আমরা ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা থেকে ডিরেক্ট ফ্লাইটে চলে যাই অ্যাডিস আবাবায়, তখন কিন্তু আমাদের মাত্র 74,000 টাকায় চলে আসতেছে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রায় 40,000 থেকে 45,000 টাকার মতো কিন্তু খরচ কমে চলে আসতেছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইথিওপিয়ান এয়ারলাইন্স বাংলাদেশে ডিরেক্ট ফ্লাইট চালু করার পরে বাংলাদেশ হিসাবে আমাদের কি কি লাভ হলো এবং আমরা আগে আমাদের কি কি লস হতো।
সেই পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম। তো এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নেক্সট কি রিলেটেড ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমি কিন্তু অলরেডি বলেছি আমাদের 10,000 সাবস্ক্রাইব হয়ে গেলে আমরা একটা ফ্লাইট রিভিউ করবো। আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 2,000 সাবস্ক্রাইব হলে কিন্তু আমরা সেই ফ্লাইট রিভিউটি করবো। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং। আপনারা যারা বাংলাদেশে ড্রোন পাইলট ট্রেনিং শিখতে চান, আপনারা আমাদের একাডেমির সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বেসিক্যালি ড্রোন পাইলট ট্রেনিং প্রোভাইড করে থাকি। এছাড়া কেউ যদি চায় না শ্যানিং এয়ারস্পেস ইউনিভার্সিটিতে পড়তে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিনা খরচে আপনাকে শ্যানিং এয়ারস্পেস ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সুযোগ করে দেব। বিস্তারিত জানতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপটিতে যোগাযোগ করুন।